দল সম্পর্কে ঠাকুর পৃথিবীর আশাহত নিরন্ন শোষিত প্রলেতারিয়েতদের উদ্দেশ্যে এত বড় কথা বলেছিলেন যে তোমরাই আনছো, আমরাই নাকি আনছি সেই বেদের যুগ। কথাগুলো নোট করে রেখো। সেই আমার, সেই আমাদের, সেই সংগঠনের এই পরিণতি, যে ছবিটা আজকে আমরা দেখতে পাচ্ছি। বঙ্কিমচন্দ্র লিখছেন আনন্দমঠ উপন্যাসে, মা কি ছিলেন, মা কি হইয়াছেন। এই কথাটাকে একটু ঘুরিয়ে যদি আমরা প্রশ্ন করি আমাদের নিজেদেরকে, আমরা কি হতে পারতাম, আমরা কি হয়েছি। আমরা তো লর্ডের বেটা লর্ড, আমরা তো তাকে পেয়েছি যার স্পর্শ ইউনিভার্সে আজ পর্যন্ত কেউ কখনো পায়নি। আমরা তো তাকে পেয়েছি যিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, আমি হলাম দ্য সাউন্ড অরিজিনাল, যে ধ্বনি থেকে জগৎ সৃষ্টি, সেই ধ্বনিটাই আমি, যে আমরা এইরকম একটা বিষয়বস্তুকে পেয়েছি, সেই আমি, সেই আমাদের। এই পরিণতি কারণটা কি ভাববো না কেউ, বিচার বিশ্লেষণ করবো না কেউ, কাটাছেঁড়া করবো না কেউ। ঠাকুর তো বলছেন বিশ্লেষণের পথই তোমাদের পথ। আমি সব জায়গায় বলি কর্মী বৈঠকে, আজকে সমাজতন্ত্র যখন মুখ থুবড়ে পড়লো ইউরোপে, সমাজতন্ত্র যখন মুখ থুবড়ে পড়লো ল্যাটিন আমেরিকায়, বিশ্বের বিভিন্ন দেশে যখন মার্ক্সবাদের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠল, সেদিন থেকে শুরু করে ইভেন আজ পর্যন্ত রিসার্চ চলছে, গবেষণা চলছে, এর ফ্যালাসিটা কোথায়, এর ত্রুটিটা কোথায়। টাইটানিক জাহাজ যে আটলান্টিক মহাসাগরে ডুবে গেল, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত রিসার্চ চলছে যে টাইটানিক জাহাজটা আটলান্টিক মহাসাগরে ডুবে গেল কেন। সিমিলারলি আমরা যারা বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত সন্তান, আমাদের তো কাটাছেড়া করতে হবে, আমাদের তো বিচার করতে হবে, আমাদের তো বিশ্লেষণ করতে হবে, আমাদের তো মননশীল হতে হবে, আমাদের তো একটা ইন্ট্রোস্পেক্টিভ জার্নিতে যেতে হবে যে আমরা কি হতে পারতাম, এইরকম আমরা হয়ে গেলাম কেন, কারণটা কি। কথাগুলো আপনাদের কাছে ভীষণভাবে পুরনো, কথাগুলো আপনাদের কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে বহু চর্চিত, বহুশ্রুত, তবুও কথাগুলো রিপিটেশনের প্রয়োজন পড়ে। তার কারণ ঠাকুর বলছেন, তোরা যখন সবাই এক জায়গায় হবি, আমার পেটের বাচ্চা যখন সবাই এক জায়গায় হবি, তখন আমার ফেলে আসা অতীত, আমার জীবন, আমার কথাগুলোকে নিয়ে তোরা একটু কাটাছেড়া করিস। তাই তার কথাটাকে মান্যতা দেওয়ার জন্যই প্রসঙ্গের উত্থাপন করা। লক্ষ্য করে দেখুন, আমরা সবাই কিন্তু বালক ব্রহ্মচারী মহারাজের কাছে যে গিয়েছিলাম বিভিন্ন ডাইমেনশনে, সবাই কিন্তু এক কারণে তার কাছে যাইনি। আমরা কেউ গিয়েছিলাম তার কাছে ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য, মানে নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য কেউ তার কাছে গিয়েছিলাম, কেউ তার কাছে গিয়েছিলাম হুজুগে। একটা হুজুগ যে নর্থ বেঙ্গলে বালক ব্রহ্মচারী এসছেন, ধূপগড়ে বালক ব্রহ্মচারী এসছেন, চলো দেখতে যাই। হয়তো বিকেলবেলা আপনি রেশন আনতে যাচ্ছিলেন, হয়তো বা বিকেলবেলা আপনি কোথাও হাটে কেনাকাটা করতে যাচ্ছিলেন, হয়তো বিকেলবেলা আপনি কোনো আত্মীয়র বাড়িতে এসেছিলেন, হঠাৎ শুনছেন যে নর্থ বেঙ্গলের ধূপগুড়িতে কে এক বালক ব্রহ্মচারী মহারাজ মিটিং করতে আসছেন, চলো দেখতে যাই। দেখতে গেছেন, লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আবার কেউ জগৎ জীবনের কিছু জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত, প্রশ্নের উত্তর খুঁজছেন, তার তত্ত্ব, তার দর্শন এর মধ্যে আলোর সন্ধান পেয়ে তার কাছে এসেছেন। অসহায় হতে পারবো কেউ। আমি সব জায়গায় একটা কথা বলি, আমরা দেখবেন যখনই কারোর সঙ্গে দেখা হয়, আলাপচারিতা হয় গুরু ভাই বোনদের মধ্যে, আমাদের মধ্যে, আমরা প্রশ্ন করি না, দীপক দা আপনি কিভাবে ঠাকুরের কাছে গেছেন?
দাদা আপনি কবে ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছেন? তখন দেখবেন আমি বলি, আপনি বলেন, আমরা বলি আমি ঠাকুরের কাছে 70 সালে দীক্ষা নিতে গেছি। কেউ বলে আমি ঠাকুরের কাছে লেক টাউনে দীক্ষা নিতে গেছি। কেউ বলে আমি ঠাকুরের কাছে সুকচরে দীক্ষা নিতে গেছি। আবার কেউ বলে আমার বাবা মা দীক্ষিত ছিল, তখন তো আমি ছোট ছিলাম, হাফ প্যান্ট পরতাম, ছোট ছিলাম, কিছু বুঝতাম না, বাবা মার হাত ধরে সুকচরে গেছিলাম, ঠাকুর না, ঠাকুরের কাছে আমি দীক্ষা নিয়েছি। আমরা কিন্তু এভাবে বলি। কথাটা ঠিক বলি কি? কথাটা কিন্তু আমরা ঠিক বলি না। আমিও এককাল এরকমই ভাবতাম, কিন্তু ঠাকুরের গাড়ির যিনি ড্রাইভার ছিলেন, আমি সব জায়গায় বলি এই কথাগুলো, সুধীর দা, ঠাকুরের যিনি গাড়ি চালাতেন তার নাম হচ্ছে সুধীর দা, মারা গেছেন। এই সুধীর দার কাছে একটা ঘটনা শোনার পর থেকে আমি এখন বলি, আমি নিজের মনের সাথে এভাবেই কথা বলি যে আমি আর আমরা কেউ কিন্তু ঠাকুরের কাছে যাইনি, ঠাকুর কৃপা করে আমাদেরকে তার কাছে ডেকেছেন, টেনেছেন। প্রমাণ, কথাটা তো বললাম, প্রমাণ প্রমাণ এটাই, ঠাকুর আপনাদেরই এই নর্থ বেঙ্গলে একটা মিটিং করতে যাচ্ছিলেন, বিশাল কনভয় যাচ্ছে ঠাকুরের। হঠাৎ একটা নদীর চরের কাছে এসে ঠাকুর সুধীরদাকে বলছেন, সুধীর গাড়িটা দাঁড় করাতো। তো সুধীরদা অবাক হয়ে বলছে, কর্তা মিটিং তো বহু দূরে, এইরকম একটা নদীর চর, এরকম একটা ফাঁকা জায়গা, তুমি এখানে কেন গাড়ি দাঁড় করাতে বলছো? ঠাকুর গাড়ি দাঁড় করাতো, গাড়ি দাঁড় করে দিয়েছে। ঠাকুর বলছে, এই দেখতো গাড়িতে কোনো দইয়ের ভার আছে কিনা। তো সবাই ওর মুখ চাওয়াচাই করছে। ঠাকুর দইয়ের ভার বুঝতে বলছে ব্যাপারটা কি। এবার সবাই নেমে, যতগুলো কনভয় ছিল ঠাকুরের, সেখানে খোঁজ করছে দইয়ের ভার কোথায় আছে। দেখা গেল একটা গাড়িতে দইয়ের ভার আছে। ঠাকুর একজনকে ডেকে বলছে, তুই দই খাতো, আমি একটু দেখি। তবে সে ওর মুখ চাওয়াচাই করছে। ঠাকুর একে শুরু করলো। এরকম একটা নির্জন জায়গা। একটা কথা বলি ভাই, যারা আমার বক্তব্য ফেসবুকে, ইউটিউবে শোনেন, ইউ মে গেট রিপিটেশন, বাট স্টিল আমি এই কথাটা বলবো। একটা প্রশ্ন আমাকেও খুব ভাবায়, আমরা যারা বক্তব্য করি বিভিন্ন জায়গায়, একটা প্রশ্নকে ভাবায় যে এই কথাগুলো তো আমি ওই জায়গাতেও বলেছিলাম কর্মী বৈঠকে, এই অবজারভেশনটা তো আমি ওই মিটিংয়েও বলেছিলাম, আবার এখানে আমি কেন বলছি? আমি বলি না, আমাকে বলিয়ে নেয় ঠাকুর। এর উত্তরটা আমি পেয়েছি সক্রেটিসের মধ্যে। খুব সুন্দর কথা বলেছিলেন সক্রেটিস, যে পৃথিবীতে যারা সত্যকে পাওয়ার জন্য যাত্রা শুরু করেছে, কেউ আগে কেউ হয়তো পরে, যখন ফিরে আসবে দুজনেরই কিন্তু ভার্সন একই হবে। কথাটা বুঝতে হবে। তাই দ্য অবজারভেশন অফ ট্রুথ রিমেইনস অলমোস্ট দ্য সেম, সবসময় একই থাকে, এগুলো কোনো পাল্টাবে না, এবং এই কথাগুলো কোনোদিনও প্রাসঙ্গিকতা হারাবে না। আমরা বলি না যেটা প্রসঙ্গ নেই আজ, এটা আজ ইররিলেভেন্ট, কিন্তু কিছু কিছু অবজারভেশন আছে যেগুলো কোনোদিন পুরনো হবে না, যেগুলো কোনোদিন প্রাসঙ্গিকতা হারাবে না। As long as mankind is there, as long as our cravings to reach up to the truth থাকবে, ততদিন পর্যন্ত এগুলো প্রাসঙ্গিকতা হারাবে না। তাই কথাগুলো বলি, ঠাকুর বলিয়ে নেয়। ওই নির্জন জায়গায় ঠাকুর একজনকে ডেকে বলছে, তুই দই খাতো, আমি একটু দেখি। এবার যাকে বলেছে দই খেতে, সে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছে, তার কাছে এটা একটা পানিশমেন্ট। যেহেতু ঠাকুর বলেছে, সে অবজ্ঞা করতে পারছে না, সে দই খেতে শুরু করেছে। আর ঠাকুর তার সেই ডিগনিফাইড স্টাইল, এরকম উত্তরীয়, সাদা উত্তরীয়টা এমনি করে দিয়ে তার দিকে তাকিয়ে আছে, আর সে দই খাচ্ছে। আর নদীর চড়ে এই তামাশাটা সবাই দেখছে, রায়দা, গৌরীদা, হারুদা, যারা যারা যায় ঠাকুরের সাথে, সবাই দেখছে। যখন দই খাওয়াটা শেষের দিকে, তখন ঠাকুর সুবিধাকে বলছে, গাড়িটা স্টার্ট দে। এবার গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে, গাড়ি চলছে, কেউ আর কোনো কথা বলছে না। সবাই এটা জানে যে ঠাকুরের কোনো কিছু উইদাউট পারপাস না। ঠাকুর একটা হাঁচি দিত, তারও একটা পারপাস ছিল। ঠাকুর একটা গোলাপ ফুলকে নিয়ে এমনি এমনি করতো, তারও একটা পারপাস ছিল। ঠাকুর দর্শন দিতে দিতে উঠতো, আবার সাডেনলি বসে যেত, তারও একটা পারপাস ছিল। ঠাকুর সম্পর্কে বলা হয়, থ্রুআউট হিজ লাইফ হিজ হোলিনেস never raised even a single step
উইদাউট এনি পারপাস। ঠাকুরের একটা স্টেপ, তার পেছনে একটা পারপাস ছিল ঠাকুরের, সব কিছুর মধ্যে পারপাস আছে। তাই ঠাকুর যখন এই নদীর চড়ে এইরকম নির্জন জায়গায় দই খাওয়ানোর গল্প শুরু করেছে, তার মধ্যে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। তাই যখন গাড়িটা অনেক দূর যাচ্ছে, তখন ঠাকুরকে প্রশ্ন করছে রায়রাজে, ঠাকুর মিটিং অনেক দূরে, এইরকম একটা নির্জন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে তুমি বললে দই খোঁজো, দই খেতে বললে, ব্যাপারটা কি? ঠাকুর হাসতে হাসতে বলছে, দই খাওয়ানোটা আমার একটা উপলক্ষ মাত্র। আসলে আজকে এই নদীর চরে এই জায়গায় এই সময় ও আমার কাছে দীক্ষা পাবে, এটা পূর্ব নির্ধারিত করা আছে। আমি দইটা খাইয়ে সময়টাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। কি বুঝবেন, কি ডিডাকশনে আসবেন? সত্যি কি আপনি ধূপগুড়িতে ঠাকুরের কাছে গেছিলেন দীক্ষা নিতে? সত্যি কি আপনি, আমি, আমরা সবাই সুখচরে গিয়েছিলাম তার কাছে দীক্ষা নিতে? না, এটা তার অহেতুকি কৃপা, তিনি টানবেন। এবার কাকে তিনি কিভাবে টানবেন এটা তার ব্যাপার। এই ব্লুপ্রিন্ট তার করা আছে। আমি সব জায়গায় একটা কথা বলি, বালক ব্রহ্মচারী মহারাজকে এই সমাজ বুঝতে পারছে না। বালক ব্রহ্মচারী মহারাজকে তার দীক্ষিত সন্তান, তার পেটের বাচ্চারা বুঝতে পারছে না। তার একটাই মাত্র কারণ, ডিভিনিটিকে বুঝতে গেলে ইউ শ্যাল হ্যাভ টু লিড এ লাইফ অফ ডিভিনিটি। আপনাকে ডিভাইন লাইফ লিড করতে হবে, তবে আপনি ডিভিনিটিকে বুঝতে পারবেন। অস্বীকার করতে পারবেন কথাটা? বলুন। আপনি ভারতীয় সেনাতে যোগদান করবেন, সেই ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করলে সেনাবাহিনীতে যে প্রোটোকল, যে নিয়ম, যে যাপন, জীবনের একটা যাপন, হয়তো যেভাবে জীবনটাকে যাপন করতে হয়, যতক্ষণ না পর্যন্ত আপনি সেভাবে জীবনটাকে যাপন করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেটা বুঝতে পারবেন না, করতে পারবেন না। আমরা যারা তার দীক্ষিত সন্তান, তিনি বলছেন আমি মানুষটা দৈবের, আমি কি হাট বাজারের কথা বলবো? তাহলে যিনি দৈবের, তাকে যদি আমি বুঝতে চাই, আমাকেও তো দৈব জীবন যাপন করতে হবে। আমাকেও তো সেই স্বচ্ছতা, সেই পবিত্রতা, এইরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে বুঝতে হবে, তবে তো আমি তাকে কিছুটা বুঝতে পারবো। এই খাটটা আমরা ভুল করে ফেলছি। তাই আজকে কেন তাকে আমরা বুঝতে পারছি না? তার কারণ আমরা সেই দৈব দৃষ্টিভঙ্গি দিয়ে, সেই ডিভাইন আউটলুক দিয়ে আমরা তাকে বুঝতে চাইছি না। সেই চর্চা, সেই কালচার, সেই যাপন আমাদের নেই। আজকে আমরা ওই যে বললাম, তিনি কৃপা করে আমাদেরকে তার কাছে টেনেছেন। কাকে তিনি কিভাবে টানবেন, এই ছকটা তার আগে থেকে কিন্তু করা আছে, এবং আমরা সেভাবেই কিন্তু তার কাছে চলে গেছি। একটা ঘটনা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। ঠাকুর সুখচর বাড়িতে দর্শন দিচ্ছেন। আমি আবার বলি, দীপক চক্রবর্তীকে দিয়ে যদি আপনারা ধূপগুড়িতে প্রকাশ্য সভা করাতেন, আমি কিন্তু এই কথাগুলো বলতাম না। তার কারণ আমাদের বুঝতে হবে কোন কথাটা বাইরে, কোন কথাটা ভেতরে, তাই না? পাবলিক ডোমেইনে আমি যখন বক্তব্য রাখবো, আমি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো, এখানে আমাদের ঘরের কথা, এটা আমাদের ঘরা না। এখানে আমরা সব ভাই বোন এক কাট্টা হয়েছে, তার পেটের বাচ্চা, আমরা এখানে বলা যাবে, তাই বলছি কথাগুলো। যদিও অনুদা সময় পেলে প্রমাণ করতে, ঠাকুরই আমাদের শিখিয়েছেন ফর দ্য ফার্স্ট টাইম, ঠাকুরই আমাদের শিখিয়েছেন বিভূতিটাও কিন্তু বিজ্ঞানের বাইরে নয়। প্রত্যেকটা বিভূতির পেছনেও কিন্তু সায়েন্স আছে। এটা আজকের বিজ্ঞানীদের লিমিটেশন, আজকের বিজ্ঞান জগতের সীমাবদ্ধতা, যে তারা সেই জায়গায় পৌঁছতে পারেন, সেটা অন্য বিষয়। কিন্তু প্রত্যেকটা ডিভাইন যে কার্যক্রম, যেগুলোকে ঠাকুর বলছেন না, যে আমি যখন বাংলাদেশে বুঝলি ওই পদ্মার উপর দিয়া, তিতাসের উপর দিয়া হাইতে যাইতাম, লোকে আমার দেখে অবাক হইতো, আমি অবাক হইতাম, এরা আমার দেখে অবাক হয় কেন, এরা পারে না কেন? ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তার মানে কি? আমাদের সেই চোখটা, আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা, আমাদের সেই স্কুলিংটা আমাদের নেই, আমি জানি না তো এটা যে বিজ্ঞান। কেন এটা বিজ্ঞান? তবে বেটার লেট দ্যান নেভার। আজকের বিজ্ঞান কিন্তু সেদিকে যাচ্ছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের, যদিও আমি সাহিত্যের ছাত্র, শেক্সপিয়ার আমার সাবজেক্ট। অনুপদার সময় পেলে নিশ্চয়ই আরো সুন্দর বলতে পারতো এটা বিজ্ঞান দিয়ে। আজকের বিজ্ঞানের দ্বারা কিন্তু প্রমাণিত হচ্ছে, প্রমাণ করা যাচ্ছে ঠাকুর যে কথাগুলো বলছে কত রিলেভেন্ট।
ঠাকুর উড়িষ্যার যাজপুরে 10 দিন ছিলেন ঠাকুর, প্রত্যেককে দুটো দুটো করে তৈরি করেছেন বডি ফর্ম করে। আজকের বিজ্ঞান দিয়ে কিন্তু প্রমাণ করা যায় যে কেন এটা সম্ভব। তো ঠাকুরের ওই দর্শন চলছে সুচর বাড়িতে, হঠাৎ কাজল লাগেছে ঠাকুর বাড়িতে। কাজলদা থাকে, কাজলদা এখনো বেঁচে আছে। বলছে ঠাকুর, বহরমপুর থেকে একজন কোটিপতি এসছে তোমার সঙ্গে দেখা করে। গল্পটা কিরকম? গল্প নয়, ঘটনাটা কিরকম না, বহরমপুরের একজন কোটিপতি, তার ধন দৌলত কোনো কিছুর তার অভাব নেই, একটি তার শুধু যন্ত্রণা, তার একমাত্র সন্তান জন্ম থেকেই ভুগছে। কোনো ডাক্তার তাকে ভালো করতে পারছে না, অনেক ডাক্তার ঘেটেছে কিন্তু কোনো ডাক্তার তাকে ভালো করতে পারছে না। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, যত রকম আছে মেডিকেল সায়েন্স সব অ্যাপ্লাই রয়েছে, কেউ তাকে ভালো করতে পারছে না। বাচ্চাটাকে জন্মবতী সে অসুস্থ। তো পাশের বাড়ির একজন সেই কোটিপতির স্ত্রীকে বলছে, কি শুনবেন ভাই কথাগুলো দীপক চক্রবর্তী বলছে বলে, অনুপ ভট্টাচার্য বলছে বলে না, গুরুর কথা এগুলো, এটা ঘরানার কথা। দ্যাটস ওয়াই ইউ শ্যাল হ্যাভ টু লিসেন টু মি। আমি সেই দৃষ্টিভঙ্গিতে শুনতে বলছি, কারণ একটা শব্দ স্কিপ করে গেলে অসুবিধা আছে। তো তার সেই কোটিপতি স্ত্রী, তাকে তার প্রতিবেশী একজন বলছে, দিদি একটা কথা বলবো। বলছে বলো। অনেক টাকা তো খরচা করলে, অনেক টাকা পয়সা খরচা করেছো, অনেক ডাক্তার কবিরাজ অনেক তো হয়েছে, কেউ তো কিছু ভালো করতে পারলো না, আমার গুরুদেবের কাছে যাবে। এবার সে তখন বলছে, কে তোমার গুরুদেব? বলছে সুখচর বাড়িতে আছে বালক ব্রহ্মচারী আমার গুরুদেব। ঠাকুর না অনেককে ভালো করে দিয়েছে, তুমি যাবে? মায়ের মন তো একটা আশার আলো দেখতে পেয়েছে, তো বলছে হ্যাঁ আমি যাবো। এবার স্বামীকে গিয়ে যখন বলতে গেছে, স্বামী তো কোটিপতি, ও সব বোগাস ক্র্যাশ কথাবার্তা, সব কি ফালতু বালক ব্রহ্মচারী, এসব কি ফালতু কথা। বিলেত ফেরত ডাক্তার ভালো করতে পারেনি, আর কে বালক ব্রহ্মচারী সে ভালো করবে? বলছে হ্যাঁ গো বলেছে। ওরা পয়সা করতে যেটা হয় স্বামী স্ত্রীর মধ্যে, হ্যাঁ, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, হ্যামলেটিয়ান কনফ্লিক্ট। যখন স্ত্রী প্রচন্ড পীড়াপিড়ি করছে, তখন বাধ্য হয়ে চলো দেখি তোমাদের কে বালক ব্রহ্মচারী, চলো যাবো। ঠাকুরের বাড়িতে গেছে, গাড়ি ফাড়ি করে গেছে, খবর গেছে ঠাকুরের কাছে যে কোটিপতি আসছে, বহরমপুরের কোটিপতি। সে ভাবছে যে যেহেতু আমি বহরমপুরের কোটিপতি, ঠাকুর বোধহয় শুনেই বোধহয় লাভ দিয়ে উঠবে আর কি, হ্যাঁ বলবে হ্যাঁ ওকে ডেকে নিয়ে। ঠাকুর দর্শন দিচ্ছিল, বলছে ওই দোতলার ঘরটা ওই পয়সা এরা, এ ওর মুখ চাওয়া করছে, মানে কোটিপতি যে তার ইমেজে লাগছে আর কি, হ্যাঁ কোটিপতি না, তাকে বলছে কিনা দোতলার বাড়িতে ঘরে বসি রাখো, ঠাকুর দর্শন দিচ্ছে। তো দর্শন বসেই আছে, ডাক আর করে না। আমি কোটিপতি, আমি তো ঢুকবো, আমাকে দরজা খুলে দেবে, আমি দর্শন করবো, আর ঠাকুর স্পষ্ট করবে, ছেলে ভালো হয়ে যাবে, তাই না? এটা সে ভেবেছে, এখানকার ভাবনা, এখানকার ভাবনা এটা। তো যখন দর্শন বন্ধ হলো, শুনুন ঘটনাগুলো, যখন দর্শন বন্ধ হলো, ঠাকুর একটা ভালো জামা নিয়ে আয় তো আমার জন্য। বেশ দেখবেন ঠাকুরের কি ছবি আছে দেখবেন, ঠাকুর যেমন সাদা উত্তরীয় আছে, আবার বেশ একটু বেশ সুন্দর রংবাজ ভালো ভালো জামা টামা ঠাকুর মাঝে মাঝে পড়েছেন, দেখবেন এগুলো আছে ঘরোয়া। সবাই বলছে কি ব্যাপার? ঠাকুর বলছে না কোটিপতি আইছে তো, কোটিপতির লগে দেখা করবো। ঠাকুর তো খুব হিউমারিস্ট ছিলেন, সুন্দর একটা গেঞ্জি পরে পায়ের ওপর পা তুলে ঠাকুর বসে আছে, বলে এবার গাইটা লইয়া ওইটা। এবার দেখেছি এবার কোটিপতি তো খুব মানে ভেতরে ভেতরে একটু গুমড়াচ্ছে আর কি। আমি এতক্ষণ ধরে বোঝাই কি ব্যাপার সব এরকম, আবার বুঝতে পারছি কোটি করে হাজার হাজার লোক, বিশাল ব্যাপার। গেছে ঠাকুরের সামনে গেছে, ওই রুগনা বাচ্চাটাকে, মা কাঁদছে, ঠাকুরের পায়ে অসুখ ধরায় কাঁদছে, বাবাটা বসে আছে দেখছে, তামাশা দেখছে। তার ইগো দেখুন, ইগো কি জিনিস দেখুন। সে প্রত্যক্ষ করছে কিন্তু যে হাজার হাজার মানুষ আছড়ে পড়ছে ওই পায়ে, সে কিন্তু কোনো নরঞ্চরণে চুপে দাঁড়িয়ে আছে। সে আর স্ত্রী বাচ্চাটাকে ঠাকুর কান্না কাটছে, সব ঠাকুর খুব ভোগে না, বলছে হ্যাঁ এবার লাঠি নিয়ে স্টিক কেন, একটা টোকা মারছে ঠাকুর বাচ্চাটাকে। ওই বুঝলি ও আর কিছুদিন ভোগাবে, তারপর ভালো হয়ে যাবে, শুধু একটা কাজ করবি, ওকে কোনো একা ছাড়বি না, বুঝলি, ওকে একা কখনো ছাড়বি না। ঠাকুর যখন এরকম করে কথা বলছে, এই যে বললাম ডিভিনিটি দেখুন,
কোটিপতি এতক্ষণ যে জামাটা পড়েছিল, কিসের জামা? ইগোর জামা, অহংকারের জামা, অর্থের, বৈভবের, অহংকারের যে জামাটা পড়েছিল, কখন যে সেই জামাটা খুলে গিয়েছে, ন্যাকেড হয়ে গেছে, সে নিজেও বুঝতে পারেনি। তার মাথাটা ঠাকুরের চরণে পড়ে গেছে। ঠাকুর কানটা ধরে টেনে তাকেও দীক্ষা দিয়েছে, স্ত্রীও দীক্ষা নিয়েছে। একেবারে চেঞ্জ, টোটাল। কি যে হলো চেঞ্জ। শুধু একটা কথা বললো, ওকে কখনো একা ছাড়বি না, বুঝলি? সঙ্গে থাকে, ভালো যাবে। তারা তো খুশি, খাওয়া দাওয়া করে যাবে। খাওয়া দাওয়া করে কোটিপতি বহরমপুর চলে গেছে। এবার সবাইকে বসিয়ে রেখে ঠাকুর বলছে, ওইটা না দিলে না এই কোটিপতিটা কোটি জন্মেও আমার কাছে আইতে পারতো না, বুঝলি? দেখুন, ডেঞ্জারাস। আপনি কি দিয়ে বিচার করবেন বালক ব্রহ্মচারী? এখানকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা দিয়ে? কোটিপতি বেরিয়ে যাওয়ার পর ঠাকুর বলছে, ওই একমাত্র সন্তানটারে যদি ওইটা না দিতাম, মানে কোনটা না দিতাম, রোগটা, ও কোনোদিন আমার কাছে আইতে পারতো না, বুঝলি? এইটারে কয় যোগাযোগ। উচ্চ শোনা, এমনি করে বলে ক্লাসে, এটারে কয় যোগাযোগ। ওই রোগটা দিয়া আমি ওই যোগাযোগটা সেট করে রাখছি, তা না হইলেও আইতে পারবো না আমার কাছে। ও যে আমার কাছে আইবো, এর মিডিয়ামটা আগে থেকে প্রিডেস্টাইন করে রাখা আছে। রোগ, ওই বাচ্চাটার রোগের জন্যই ও আমার কাছে আসবে, কারণ কোনোদিনও আমার কাছে কিন্তু আসতে পারবে না। এই তো দীপক চক্রবর্তীর ইতিহাস, দীপক চক্রবর্তীদের ইতিহাস। হোয়াই আর ইউ হিয়ার? আপনি কেন এখানে?